জঙ্গলের গভীরে হঠাৎ ভেসে এলো এক অদ্ভুত শব্দ। ঘেউ ঘেউ নয়, বরং যেন কোনো পাখি শীষ দিচ্ছে। কিন্তু এই শীষ কোনো পাখির নয়, এটি এমন এক শিকারীর ডাক যে দেখতে অনেকটা কুকুরের মতো, কিন্তু সাধারণ কুকুরের মতো জীবনযাপন করে না। দলবদ্ধ হলে এই প্রাণীরা নিজেদের চেয়ে কয়েক গুণ বড় শিকারকেও ধরাশয়ী করতে পারে। এমনকি বাঘ কিংবা চিতাবাঘের কাছ থেকেও শিকার ছিনিয়ে নেওয়ার সাহস দেখাতে পারে। এরা রামকুত্তা, ইংরেজিতে ডোল, বৈজ্ঞানিক নাম কুওন অ্যালপিনাস। এশিয়ার জঙ্গলে একসময় ব্যাপকভাবে বিচরণ করা এই রহস্যময় শিকারীর জীবনযাপন সত্যিই অবিশ্বাস্য। রামকুত্তার সবচেয়ে অদ্ভুত বৈশিষ্ট্যগুলোর একটি হলো তাদের ডাক। সাধারণ কুকুরের কথা ভাবলেই আমাদের মনে আসে ঘেউ ঘেউ করার শব্দ, কিন্তু রামকুত্তার ক্ষেত্রে গল্পটা সম্পূর্ণই আলাদা। দলের সদস্যরা একে অপরের সঙ্গে যোগাযোগের জন্য এমন এক ধরনের উচ্চস্বরের শীষের মতো শব্দ তৈরি করতে পারে যা ঘন জঙ্গলের মধ্যেও অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারে। এই হুইসেল জাতীয় ডাক থেকেই রামকুত্তাকে অনেক সময় বলা হয় হুইসিলিং ডগ। তবে শীষই তাদের একমাত্র শব্দ নয়, পরিস্থিতি অনুযায়ী তারা বিভিন্ন ধরনের ডাক, কিচিরমিচির, চিৎকার কিংবা অন্য কোনো ভোকালাইজেশনও ব্যবহার করে। অর্থাৎ রামকুত্তার কাছে যোগাযোগ মানে শুধু শব্দ করা নয়, এটি তাদের দলবদ্ধ জীবনযাপনের অন্যতম গুরুত্বপূর্ণ হাতিয়ার। রামকুত্তা খুব বড় প্রাণী নয়। একটি পূর্ণবয়স্ক রামকুত্তার ওজন সাধারণত বড় একটি কুকুরের কাছাকাছি, কিন্তু তাদের আসল শক্তি শরীরে নয়, দলে। একটি দল যখন একসঙ্গে চলাফেরা করে তখন তারা অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। বাঘ বা চিতাবাঘের মতো বড় শিকারীর সঙ্গে সরাসরি লড়াই করা তাদের স্বাভাবিক কৌশল নয়, কিন্তু দলবদ্ধ রামকুত্তা বড় শিকারীকে ঘিরে ধরে ক্রমাগত হয়রানি করতে পারে। কখনো কখনো তারা প্রতিদ্বন্দ্বী শিকারীর কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার সুযোগও তৈরি করে। এখানে রামকুত্তার সবচেয়ে বড় অস্ত্র হল সংখ্যা, গতি এবং সমন্বয়। একটি রামকুত্তাকে হয়তো বড় শিকারী সহজেই প্রতিহত করতে পারে, কিন্তু সামনে যখন একের পর এক রামকুত্তা দলবদ্ধভাবে চাপ সৃষ্টি করে তখন পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। রামকুত্তার সামাজিক জীবনও অসাধারণ। সাধারণত একটি দলে কয়েকটি থেকে 1 ডজনের মতো সদস্য থাকতে পারে, তবে বিশেষ পরিস্থিতিতে একাধিক দল সাময়িকভাবে একত্র হয়ে বড় একটি হান্টিং গ্রুপ বা সুপার প্যাক তৈরি করতে পারে। কখনো কখনো এমন দলে প্রায় 30টি পর্যন্ত রামকুত্তা দেখা গেছে। ভাবুন তো, জঙ্গলের মধ্যে হঠাৎ 20 থেকে 30টি রামকুত্তা একসঙ্গে ছুটে যাচ্ছে। এটি শুধু সংখ্যার প্রদর্শন নয়, প্রতিটি সদস্য যেন একটি বিশাল দলের ছোট্ট একটি অংশ। কেউ সামনে থেকে চাপ তৈরি করছে, কেউ পাশ দিয়ে ঘুরছে, কেউ শিকারকে অনুসরণ করছে। এই সমন্বয়ই তাদের শিকারের সাফল্যের অন্যতম রহস্য। বাঘ বা চিতাবাঘের মতো শিকারী সাধারণত সুযোগ বুঝে দ্রুত আক্রমণ করে, কিন্তু রামকুত্তার কৌশল অনেকটাই আলাদা। তারা শিকারকে দেখতে পেলেই দলবদ্ধভাবে ধাওয়া করতে শুরু করে। এদের শরীর তৈরি হয়েছে দৌড়ানোর জন্যই। লম্বা পা, হালকা গঠন এবং শক্তিশালী পেশি তাদের দীর্ঘ সময় ছুটতে সাহায্য করে। এখানে শুধু সর্বোচ্চ গতি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হলো স্ট্যামিনা। শিকার যতই পালাতে থাকুক, রামকুত্তারা দলবদ্ধভাবে তাকে অনুসরণ করতে থাকে। আর দীর্ঘ সময় ধরে এই ধাওয়া চলতে থাকলে শিকার ধীরে ধীরে ক্লান্ত হয়ে পড়ে। অর্থাৎ রামকুত্তার শিকার কৌশল অনেকটা একবারে শক্তি খরচ করে আক্রমণ নয়, বরং দলবদ্ধভাবে শিকারকে ধীরে ধীরে নিঃশেষ করে ফেলা। রামকুত্তার শরীর দেখে কেউ হয়তো ভাবতেই পারবে না এরা কত বড় প্রাণী শিকার করতে পারে। নিজেদের তুলনায় কয়েক গুণ বড় শিকারকেও দলবদ্ধভাবে ধরতে পারে তারা। কিছু ক্ষেত্রে তাদের শিকার একটি একক রামকুত্তার শরীরের ওজনের চেয়ে প্রায় 10 গুণেরও বেশি হতে পারে।
এখানেই আবার ফিরে আসে সেই একই বিষয়, একটি রামকুত্তা নয়, পুরো দলটাই আসল শিকারী। এবার রামকুত্তার এমন একটি আচরণের কথা বলা যাক যা তাদের ভয়ঙ্কর শিকারী পরিচয়ের সম্পূর্ণ বিপরীত। শিকারের পর খাবার নিয়ে দলের সদস্যরা যখন ফিরে আসে তখন সবসময় শক্তিশালী বা প্রভাবশালী সদস্যরাই আগে খাবে এমনটি নয়, বরং দলের ছোট ছানাদের অগ্রাধিকার দেওয়া হয়। বড়রা অনেক সময় অপেক্ষা করে যাতে ছোট সদস্যরা আগে খাবার পায়। প্রকৃতিতে এমন সহযোগিতামূলক আচরণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ একটি দলের ভবিষ্যৎ নির্ভর করে তার পরবর্তী প্রজন্মের ওপর। আজকের ছোট ছানাগুলোই একদিন হয়ে উঠবে সেই দলের শিকারী, যারা আবার নতুন প্রজন্মকে বড় করবে। রামকুত্তার কাছে তাই দল মানে শুধু শিকার করার দল নয়, এটি একটি পরিবার। রামকুত্তার ছানারা বড়দের মতো হতে খুব বেশি সময় নেয় না। জন্মের পর প্রথম কয়েক মাস তারা মায়ের ও দলের অন্যান্য সদস্যদের ওপর নির্ভরশীল থাকে, কিন্তু সময় যত গড়ায় তারা ধীরে ধীরে ডেনের বাইরে বের হতে শুরু করে, বড়দের অনুসরণ করে এবং শিকারের কৌশল পর্যবেক্ষণ করে। প্রায় 7 থেকে 8 মাস বয়সের মধ্যেই তারা বড়দের সঙ্গে শিকারে সক্রিয়ভাবে অংশ নিতে শুরু করে। ভাবুন তো, মানুষের শিশু যখন জন্মের কয়েক বছর পরও পুরোপুরি বড়দের উপর নির্ভরশীল, তখন রামকুত্তার একটি কিশোর সদস্য ইতিমধ্যেই জঙ্গলের শিকারে অংশ নিচ্ছে। শিকার ধরার পর রামকুত্তার আরেকটি অসাধারণ ক্ষমতা দেখা যায়, খাবার খাওয়ার গতি। একটি রামকুত্তা অল্প সময়ের মধ্যে বিপুল পরিমাণ মাংস খেয়ে ফেলতে পারে। কিছু পর্যবেক্ষণে দেখা গেছে মাত্র কয়েক মিনিটের মধ্যেই তারা নিজেদের শরীরের ওজনের 25% মাংস খেয়ে ফেলতে পারে। এটি বন্য পরিবেশে অত্যন্ত কার্যকর একটি অভিযোজন, কারণ জঙ্গলে শিকার সবসময় নিরাপদ নয়। একটি শিকার ধরার পর অন্য শিকারী এসে সেটি ছিনিয়ে নিতে পারে। তাই যত দ্রুত সম্ভব প্রয়োজনীয় পরিমাণ খাবার গ্রহণ করা রামকুত্তার জন্য বেঁচে থাকার গুরুত্বপূর্ণ কৌশল। রামকুত্তাকে দেখে হয়তো মনে হবে জঙ্গলের শুকনো মাটিতেই তাদের রাজত্ব, কিন্তু বাস্তবে এরা দারুণ সাঁতারু। পানি এদের জন্য কোনো বাধা নয়। প্রয়োজনে তারা জলাশয় বা নদী পার হতে পারে এবং শিকারকে পানির দিকে তাড়িয়েও নিয়ে যেতে পারে। শিকার যখন পানিতে প্রবেশ করে তখন তার গতি কমে যায়, আর ঠিক তখনই রামকুত্তার দল সুবিধা নিতে পারে। অর্থাৎ স্থলভাগে তারা দ্রুতগামী, জঙ্গলে তারা চটপটে, আর পানিতেও তারা অসহায় নয়। এই বহুমুখী অভিযোজনই তাদের এত কার্যকর শিকারী করে তুলেছে। রামকুত্তাকে দেখে অনেকেই ভাবতে পারেন এটি কি কোনো ধরনের বন্য কুকুর? উত্তর হলো হ্যাঁ এবং না। হ্যাঁ, কারণ রামকুত্তা এবং গৃহপালিত কুকুর দুটি ক্যানিডি অর্থাৎ কুকুর পরিবারের সদস্য। কিন্তু না, কারণ তারা একই প্রজাতি নয়। এদের বৈজ্ঞানিক নামেও রয়েছে ভিন্নতা, অর্থাৎ একই পরিবারের হলেও তারা বিবর্তনের পথে আলাদা শাখায় চলে গেছে। সহজভাবে বললে রামকুত্তা গৃহপালিত কুকুরের কোনো বন্য রূপ নয়, এটি কুকুর পরিবারেরই এক স্বতন্ত্র বন্য সদস্য। একসময় দক্ষিণ এশিয়ার বনাঞ্চলে রামকুত্তার বিস্তৃতি ছিল অনেক বড়। বাংলাদেশেও ঐতিহাসিকভাবে এদের উপস্থিতির উল্লেখ পাওয়া যায়, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দেশের বনভূমি সংকুচিত হয়েছে, কমেছে বড় শিকার প্রাণীর সংখ্যাও। ফলে রামকুত্তার মতো বড় মাংসাশী প্রাণীর জন্য প্রয়োজনীয় আবাসস্থল ও খাদ্য দুটিই কমে গেছে। বর্তমানে বাংলাদেশে রামকুত্তার নিয়মিত বন্য জনসংখ্যার শক্তিশালী কোনো নিশ্চিত প্রমাণ নেই। অর্থাৎ বাংলাদেশের বন্য প্রকৃতিতে একসময় যে প্রাণীটি বিচরণ করত, আজ তার উপস্থিতি আমাদের কাছে প্রায় হারিয়ে যাওয়া এক স্মৃতি। রামকুত্তাকে বাঁচানো মানে শুধু একটি বন্য কুকুরকে বাঁচানো নয়, বাঁচিয়ে রাখা এশিয়ার বনের এক অসাধারণ শিকারী ঐতিহ্য। রামকুত্তার কোন বৈশিষ্ট্যটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? কমেন্টে জানাতে পারেন আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।